মুক্তকেশীর মাতৃভক্ত মেজ ছেলে প্রবোধচন্দ্র মাকে খুশি করবার চেষ্টায় বউকে 3rd ক্লাস ঘোড়ার গাড়িতে বাপের বাড়িতেই পাঠিয়ে দিল। কিন্তু সুবর্ণলতা, সে জেদ করে মাটি কামড়ে পড়ে রইল না কেন? সে কি তার মায়ের মতো সংসার ত্যাগিনী হতে চাইল? সংসার ত্যাগ করে বাবার কাছে সেই শৈশবের লীলাভূমিতে বাকি জীবন কাটানোর স্বপ্ন দেখল। কিন্তু কিসের জোরে সুবর্ণ সেই স্বপ্ন দেখবে? সুবর্ণ কি জানে না সেখানেও বিধাতা তাকে ফাঁকি দিয়েছেন? একদা সুবর্ণর মা সত্যবতী শাশুড়ির অত্যাচারে জর্জরিত। সে খবর পেয়ে সত্যবতীর বাবা রামকালী চাটুর্যে তার মেয়েকে আনতে ছুটেছিলেন। সেখানে সুবর্ণর বাবা নবকুমার তো সুবর্ণকে এক প্রকার ত্যাগই দিয়েছেন। নবকুমার তো এতদিনে মেয়ের কোনো সংবাদ নেননি। নবকুমার যে কোনো দিনই দৃঢ় মেরুদণ্ডী নন, তা কি জানে না সুবর্ণ? নাকি সব জেনেও একবার ভাগ্যকে পরীক্ষা করবার চেষ্টা? নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ রবিবার আমি চলে এসেছি সুবর্ণলতা পরবর্তী পর্ব নিয়ে। শুরু হচ্ছে সুবর্ণলতা 10ম অধ্যায়। কিন্তু মুক্তকেশীর সংসারের অন্নজল কতদিনের জন্য উঠেছিল সুবর্ণলতার? সেই ইতিহাস জানতে হলে অন্য অধ্যায় খুঁজতে হবে। অথচ সুবর্ণলতার জীবনের খাতাটা টাইট বাঁধুনি তো দূরের কথা, একেবারে আবাঁধা। ঝুড়ো ঝুড়ো পাতাগুলো তার এখানে ওখানে ছড়িয়ে আছে, উড়ে বেরিয়েছে। তবু সেই বিদেয় করে দেওয়ার অধ্যায়টা খুঁজে পেতে দেখে এইটুকু দেখা যায়, বাড়ির দরজায় ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেন সুবর্ণলতার বাবা নবকুমার বাড়ুজ্জে। ফর্সা, ধপধপে রং, নিটোল গড়ন, মাথার চুল কাঁচা পাকা, হয়তোবা কাঁচার থেকে পাকার সংখ্যায় বেশি। পরনে ফতুয়া, পায়ে বিদ্যাসাগর চটি। একদা সরকারি কোনো এক অফিসের বড় বাবু ছিলেন, রিটায়ার্ড। ঘরকুনো মানুষ, বাইরে বেরোন কমে। সারা দিন বাড়ি বসে ছেলের বউকে টিকটিক করেন আর নাতি নিয়ে সোহাগ করেন। বেরোনোর মধ্যে সৌদামিনী দেবীর বাড়িতে একটু বেড়াতে যাওয়া। বৃদ্ধা বিধবা, নবকুমারের দূর সম্পর্কের দিদি। বহু দুঃখ কষ্ট পার হয়ে আর বহু কর্মক্ষয় করে শেষ জীবনে পেয়েছিলেন কিঞ্চিত সুখের স্বাদ, কিন্তু সইল না। বুড়োটি গত হলেন। অবশ্যই সৌদামিনীর যা বয়স, তাতে বৈধব্যটাই স্বাভাবিক। তবে বহু কষ্ট পেয়ে সবেই তো স্বামী পেয়েছিলেন। তার সতীনই সর্বস্ব দখল করে রেখেছিল। স্বামী গেছেন, সতীন গেছে। এখন একা সতীনের ছেলে পুলে বউ জামায় সব নিয়ে সংসার করছেন। এই সংসারটাই দেখে পরিতৃপ্ত হন নবকুমার, তাই ছুটে ছুটে আসেন। এ সংসারে পুরনোর ছাপ বিদ্যমান, কারণ সৌদামিনীর হাতেই তো গড়া। যে সৌদামিনী নবকুমারের দিদি। নবকুমারের সংসারে নবকুমারের ছেলের বউয়ের রুচি পছন্দের বিজয় নিশান। নবকুমারের মনের সঙ্গে খাপ খায় না সে পছন্দ, সে রুচি। কিন্তু বউয়েরই বা দোষ কি? শ্বশুরের মনের মতো রুচি পছন্দ সে পাবে কোথায়? শাশুড়িকে কি চোখে দেখেছে? বিয়ের কোণের থেকেই গিন্নি হতে হয়েছে তাকে। সংসার ত্যাগিনী শাশুড়ির পরিত্যক্ত সংসারটাকে কুড়িয়ে তুলে নিতে হয়েছে ছোট দুটি হাতে। সংসারও অবশ্যই ছোট, শ্বশুর দেওর স্বামী। কিন্তু ছোট বলেই যে হালকা তা তো নয়, পাষাণ ভার। মৃত্যুর মধ্য দিয়েই যে উত্তরাধিকার, সেটা সহজ, সেটা কোমল। কিন্তু এ তো তা নয়। স্বেচ্ছায় সংসারটাকে ত্যাগ করে চলে গেছে সংসারের গিন্নিটা। ছেলের বিয়ের সব ঠিকঠাক, তখনই অকস্মাৎ মেয়ের বিয়েকে কেন্দ্র করে এই কাণ্ড। যথা নির্দিষ্ট দিনে ছেলেটার বিয়ে হয়নি বটে, তবু বিয়েটা হলো। কারণ শাশুড়ি সত্যবতী নাকি এ সম্বন্ধ স্থির করে গিয়েছিলেন। শ্বশুর সেই ইচ্ছেকে প্রাধান্য দিয়েছিলেন।
বউ সুধীর বালা। মানুষ খারাপ নয়, তবু নবকুমার যেন তাকে তেমন স্নেহের চোখে দেখেন না। পয় অপয় কথাটা বিশ্বাস করেন তিনি। হাঁচি, টিকটিকি, মঙ্গলবার সব কিছুতেই পরম বিশ্বাস নবকুমারের। আজও পাজিখানা হাতে নিয়ে উল্টে দেখছিলেন। কটা থেকে বেলা কটা পর্যন্ত মূলো খেতে নেই। হঠাৎ এই ঘোড়ার গাড়ির শব্দ এই বাড়ির দরজাতেই থামল। নবকুমার পঞ্জিকাখানা থাকের ওপর রেখে তাড়াতাড়ি বেরিয়ে আসেন আর হাঁ করে দেখেন ভয়ঙ্কর, অপরিচিত আর বড় বেশি পরিচিত এক নারী মূর্তি নেমে আসছে গাড়ি থেকে। কে কেও? নবকুমার যেন আর্তনাদ করে ওঠেন। এত বার্ধক্য এসেছে তার, তাই এত দৃষ্টি বিভ্রম? না না, নবকুমার তাই আর্তনাদ করে ওঠেন। কিন্তু এই বিচলিত ভাবটা মুহূর্ত মাত্র স্থায়ী হলো। পরক্ষণেই সে ভাব বদলে গেল। বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে দেখলেন নবকুমার ভাড়াটে এই গাড়িটা, যাকে নাকি ছ্যাকরা গাড়ি বলা হয়, সেটা ওই নারী আরোহিণীকে নামিয়ে দিয়েই উল্টো মোচড় দিয়ে গড় গড় করে চলে গেল। তার মানে যে পৌঁছতে এসেছিল সে নামল না, সে পত্রপাঠ বিদায় নিল, অর্থাৎ মানুষটাকে নির্বাসন দিয়ে গেল। এর মানে কি? পরমাকাঙ্ক্ষিত মূর্তির একই অনাকাঙ্ক্ষিত রূপে প্রকাশ। ও এসে পায়ের ধুলো নিচ্ছে। নবকুমার কি সেই নত মুখ নত দৃষ্টি কন্যাকে দু হাতে জড়িয়ে ধরবেন, হাহাকার করে বলে উঠবেন, সুবর্ণ রে, এতদিন পরে এলি তুই, যখন তোর বাপের সব গেল? না, পারলেন না। সেই সহজ স্নেহ উচ্ছ্বাসের মুখে পাথর চাপিয়ে দিয়ে চলে গেছে সুবর্ণর পাড়ের কাণ্ডারি। এই চলে যাওয়ার চেহারার মধ্যেই বুঝি সুবর্ণলতার দুর্ভাগ্যের ছায়া। তাই নবকুমার কাঠ হয়ে দাঁড়িয়ে থেকে আগে প্রশ্ন করেন, কে? সুবর্ণ, কি ব্যাপার? মানে এখানে থাকতে চায়। প্রণাম নিবেদনকারিণী এবারে নবকুমারের মুখোমুখি দাঁড়িয়ে স্থির স্বরে বলে, আর কিছু চায় না বাবা, শুধু এইখানে থাকতে চায়। এইখানে থাকতে চায়? এ আবার কি গোলমেলে প্রার্থনা? বিয়ে হয়ে পর্যন্ত এই এতগুলো বছর যার দর্শন মাত্র মেলেনি, যার জন্যে কত দিন কত রাত শুধু প্রাণের মধ্যে হাহাকার করেছে, এবং ইদানিং যার দর্শন পাওয়া সম্পর্কে একেবারে আশা ছেড়ে দিয়েছেন, বলতে গেলে যাকে প্রায় ভুলেই বসে আছেন, সেই মেয়ে কিনা অকস্মাৎ এসে পায়ে আছড়ে পড়ে বলে, আমায় আশ্রয় দাও, বলে আমি থাকতে চাই। অথচ শাখা সিঁদুর সোনায় জলজলাট মূর্তি। এমন নয় যে ভাগ্যান্তর ঘটেছে। বিহ্বল নবকুমার স্খলিত স্বরে বলেন, আমি তো কিছু বুঝতে পারছি না সুবর্ণ। বুঝতে পারবে না বাবা। সুবর্ণ তেমনি স্থির স্বরে বলে, পরে সব বুঝতে পারবে বাবা, এখনই সব কিছু বুঝতে চেষ্টা করো না, পরে সব বলছি, বলেছিল সুবর্ণ হাঁপাতে হাঁপাতে। কিন্তু নবকুমার তো বলতে পারতেন, থাক মা, বলতে তোকে হবে না কিছু, তুই যে এসেছিস এই আমাদের ঢের, কতকাল তোর চাঁদ মুখটি দেখিনি, হয়তো কোনোদিন মরেই যেতাম, ভগবান বোধ করি দয়া করেই তোকে এনে দিলেন। বলতে পারতেন, মেয়েকে সুস্থির হবার সময় দিতে পারতেন, কাছে বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে তৃষিত পিতৃহৃদয়ের ব্যাকুলতা প্রকাশ করতে পারতেন। কিন্তু নবকুমার তা করলেন না।
নবকুমার কেমন যেন ভয় পেলেন, আর সেই ভয়ের তাড়নাতেই চির অভ্যাস মতো ছুটলেন দিদিকে ডেকে আনতে। দিদি সৌদামিনী নবকুমারের নিজের দিদি অবশ্য নয়, পিস্তুত দিদি, কিন্তু স্বামী থাকতেও বেধবা হয়ে দীর্ঘকাল তিনি মাতুলালয়ে বাস করেছেন। সেই সূত্রে নবকুমারের দিদি অন্তঃপ্রাণ। যখন নবকুমারের বয়স কম ছিল এবং তারও প্রায় জামাইয়ের মতোই স্ত্রী নিয়ে সমস্যার অন্ত ছিল না, ওই দিদি বল বুদ্ধি ভরসা হয়ে রক্ষা করেছেন। তবে শেষ রক্ষা করতে পারেননি সৌদামিনী। সুবর্ণর বিয়ে উপলক্ষ করে সত্যবতী যখন এক অপরিসীম ধিক্কারে সংসার ত্যাগ করলেন, তখন তো শেষ পর্যন্ত সৌদামিনী সঙ্গে সঙ্গে ছিলেন, তথাপি ফিরিয়ে আনতে পারেননি। কিন্তু ফিরিয়ে আনবার চেষ্টাই কি করেছিলেন? সে প্রশ্ন করেছিলেন নবকুমার দিদির কাছে হাহাকার করে। পারলে না সদুদি, তুমি পারলে না, তোমার চেষ্টাও বিফল হলো। সৌদামিনী ক্ষুব্ধ হাসি হেসে বলেছিলেন, ও কথা বললে মিথ্যে কথা বলা হয় নবু, সত্যি বললে বলতে হয় চেষ্টা আমি করিনি। চেষ্টা করনি? না, তার মুখ দেখে বুঝেছিলাম যে কোনো চেষ্টাই সফল হবে না। বিশ্বাসঘাতক স্বামীর ঘর আর করবে না সে। বললে তুই দুঃখ পাবি, তুই ওর যোগ্যী ছিলি না কোনো দিনই। তবু স্বামী বলে ভালোবাসত, ভক্তি ছেদ্দা করতে চেষ্টা করত, সে ছেদ্দা তুই খোয়ালি। বউ তোকে অসার অমনীষী যাই ভেবে আসুক, এ কথা কোনো দিন ভাবেনি তুই ওকে ঠকাবি, সেই কাজ করলি তুই। আমি আবার কোন দুঃখে চেষ্টা করতে যাব বল? বলেছিলেন সৌদামিনী এসব কথা। তত্রাচ নবকুমার দিদির স্মরণ ত্যাগ করেননি। সদুদিকে আঁকড়েই আবার হাল ভাঙা নৌকাটাকে ঠেলে ঠেলে নিয়ে এসেছিলেন তীরে। এখন আর ভাইয়ের সংসারটা দেখতে হয় না সৌদামিনীকে, ছেলের বউ দেখে। তবে কারুর একটু মাথা ধরলে ছুটে আসতে হয়। তাছাড়া এদের লক্ষ্মী, ষষ্ঠী, মনসা, মাকাল, ইতু, মঙ্গলচণ্ডী ইত্যাদি করে গেরস্থ ঘরের যা কিছু নিয়ম লক্ষণ পাল পার্বণ, তার দায় এখনো পোহান সৌদামিনী। বলতে গেলে এখনো এ সংসারে অভিভাবিকার পোস্টটা সৌদামিনীরই। অতএব আকস্মিক কন্যার এই আবির্ভাবে ভীত, ত্রস্ত, আতঙ্কিত নবকুমার সদুদিকেই ডাকতে ছুটলেন, মেয়েকে ভালো করে বসতে পর্যন্ত না বলে। বসতে বলল সাধনের বউ সুধীর বালা। কাছে এসে হাত বাড়িয়ে বলল, এসো ঠাকুরঝি, হাত মুখ ধো। বউ সপ্রতিভ আত্মস্থ। শ্বশুরের মতো ভয় পেল না সে। বুঝলো একটা ঝগড়াঝাটির ব্যাপার। বিয়ে হয়ে এসে পর্যন্ত ননদকে চোখে না দেখলেও ননদের কথা শুনেছে বই কি, অনেকই শুনেছে। ননদের ভাইদের কাছে, পিসশাশুড়ির কাছে, কদাচিৎ শ্বশুরের কাছে। শ্বশুরের কাছে বেশিরভাগই তার মেয়ে অন্যর সঙ্গে তুলনার ব্যাপারে। উঠতে বসতে অন্যর দোষ দেখতে পান নবকুমার, আর বলেন, তোর পিসি তো এমন ছিল না রে। নাতিটি নবকুমারের নয়নমণি, নাতনিটি নয়। নাতনিটার মধ্যে থেকে বুঝি কেবলই অনেক দিন আগের একটা বালিকাকে খুঁজে পেতে চান নবকুমার। একদা এই বাড়িরই সর্বত্র যে ছড়িয়েছিল আলোর কণিকার মতো, গোল গাল, বেটে খাটো, শ্যামলা রং অন্যর মধ্যে তার আভাস কোথায়, তাই বিরক্ত হন। আগে এই বাসাটার ভাড়াটে ছিলেন নবকুমার, তারপর বাড়িওয়ালাকে বলে কয়ে বাড়িটা কিনে নিয়েছিলেন। কেন? কে জানে কি রহস্য। সাধনের আদেও ইচ্ছে ছিল না পয়সা খরচ করে এই পচা বাড়িটাই কেনা হয়। বাড়ির অভাব আছে নাকি? ভাত ছড়ালে কাকের অভাব থাকে? চলছিল বাপের সঙ্গে সামান্য কথান্তর।
শুধুই রক্ষা করলেন। আড়ালে ডেকে চুপি চুপি বললেন, বুঝতে পারছিস না বাবা, এই বাড়িখানাতেই তো তোর মা থেকেছে, সংসার করেছে, বলতে গেলে সর্বত্রই তোর মা বিদ্যমান। এ বাড়ি ছাড়লে সে একেবারে মুছে যাবে, তাই বোধ করি নবু প্রাণ ধরে। সাধন চিরদিনই শান্ত গম্ভীর গম্ভীর হয়েই বলেছিল যে মার প্রতি খুব একটা ইয়েও তো দেখি না, মার নাম উঠলেই তো বাবা তেলে বেগুনে জ্বলে ওঠেন আর রাত দিন গাল পারেন। সৌদামিনী হেসেছিলেন, বলেছিলেন, ছেলে মানুষ তুই, তোকে আর কি বোঝাবো, তবে বিয়ে তো করেছিস, আপনিই বুঝতে পারবি পরোক্ষে, বেশি দূর যেতে হবে না, আমার জীবনটাই দেখ না কেন। তার সৌদামিনীর জীবনটা এক হিসেবে দ্রষ্টব্য বই কি। দীর্ঘকাল পতি পরিত্যক্তা হয়ে মামা মামির সংসারে হাড়ে দুব্ব গজিয়েছে। স্বামী দ্বিতীয় পক্ষ নিয়ে সুখে সংসার করেছেন। হঠাৎ একদিন চাকা ঘুরল, স্বামীর সংসারে আবার প্রতিষ্ঠিত হলেন সৌদামিনী রুগ্ন সতীনের কন্যা করতে আর তার ষষ্ঠীর সংসারের খবরদারি করতে। তারপর স্বামী বড় গিন্নিতেই তৎগত হয়েছেন, বড় গিন্নিকেই চোখে হারা হয়েছেন। বলেছেন, প্রথম ভালোবাসা জিনিসটাই আলাদা বড় গিন্নি। সমস্ত তো সাধনের চোখের সামনে, তাই নিজের জীবনের দৃষ্টান্ত দেখান সৌদামিনী। বলেন, তোর বাপের মর্মকথা আমি বুঝি। নবকুমারও তা জানেন, তাই মর্মকথার ভার নিয়ে ছোটেন দিদির কাছে, আজও ছুটলেন। অতএব সুধীর বেলায় এসে হাত ধরতে এলো সুবর্ণর। সুবর্ণ অবশ্য সে হাতে হাত রাখল না, এমনই ঝেড়ে পুড়ে উঠল, বলল, তুমিই বুঝি বউ? সুধীরবালা ঘাড় কাত করল। বিউভল সুবর্ণ তাকিয়ে তাকিয়ে দেখছিল সেই তার বাল্যের লীলাভূমিকে। হাত বদল হয়ে জিনিসপত্রগুলো জায়গা বদল করেছে, কিন্তু ইট কাঠগুলো তো অচল আছে। ওই জানালাটার নিচে বসে বই পড়ত সুবর্ণর মা, ওই কোণটায় বসে কুটনো কাটত। আর দোতলা সেই ছোট্ট ঘরখানা, যেখানটায় সুবর্ণ আর তার মা শোবে বলে চৌকি পাতা হয়েছিল। সাধনের বিয়ে হলে বউ নিয়ে সাধন ভালো ঘরটায় শোবে, পাশের সরু ঘরটায় সুবর্ণকে নিয়ে তার মা সত্যবতী, আর হতভাগ্য নবকুমার অতএব ছোট ছেলেকে নিয়ে নিচ তলায়। এই ব্যবস্থার মাঝখানে হঠাৎ এলো ঝড়, তছনছ হয়ে গেল সংসার। ছেলের বউকে নিয়ে সংসার করা হলো না সত্যবতীর। সেই ঝড়ের পরের সংসারটাকে তো আর দেখেনি সুবর্ণ। সুবর্ণ তাই বিউভল দৃষ্টি মেলে হারানো দিনকে খুঁজছিল। ওই সেই কুলুঙ্গিটা, যার মধ্যে সুবর্ণর বইয়ের সেলেট থাকত, এখনো তাই রয়েছে। ধক করে উঠেছিল বুকটা। তারপর বুঝল ওসব নতুন অধিকারীর ব্যাপার। সুবর্ণ কি আবার এ বাড়ির একটা কুলুঙ্গি খুঁজে নেবে তার বই খাতা রাখতে? বহুদিনের ধুলো ঝেড়ে হাতে তুলে নেবে সেগুলো, আর সেই পরম বস্তুটি হাতে নিয়ে মায়ের কাছে গিয়ে দাঁড়াবে, বলবে, মা, তুমি যা চেয়েছিলে তোমার সুবর্ণ তাই হয়েছে। তবে প্রায় তোমার মতোই জীবন তার, শুধু তফাতেই তুমি সংসারকে ত্যাগ করেছ আর সংসার সুবর্ণকে ত্যাগ করেছে। চকিত দৃষ্টিপাতের মধ্যে এতগুলো কথা ভাবা হয়ে গিয়েছিল সুবর্ণর। শুধু যখন সহসা চাপা আর ভানুকানুর কাছে এসে ঠেক খেয়েছে, তখন সুধীরবালা বলল, এসো ঠাকুরজি। সুবর্ণ ঝেড়ে উঠে বলল, তুমিই বুঝি বউ? তারপর বলল, বাবা তাড়াতাড়ি কোথায় চলে গেলেন? সুধীরবালার বুঝতে আটকায়নি কোথায় গেছেন শ্বশুর, তবু ঘাড় নেড়ে বলল, জানি না।
সুবর্ণ অবাক হয়ে ভাবল, বাবা কি মেয়ে এসেছে বলে তাড়াতাড়ি বাজারে ছুটলেন মিষ্টি আনতে? অদ্ভুত তো, ভালো করে তো দেখলেন না সুবর্ণকে। এখন এই পরের মেয়েটার সঙ্গে কথা বলতে হবে। মনের অবস্থা তার অনুকূল নয়। এই অপরিচিত দুটো চোখের সামনে আপন দৈন্য নিয়ে বউ আবার মিনতি করল, হাত মুখ ধুয়ে নাও ঠাকুরছি। সুবর্ণ সে কথায় কান দিল না, বলল, দাদা কোথায়? বউ একটু হাসল, বলল, কোথায় আর, কাছারিতে। দাদা উকিল হয়েছে? হ্যাঁ। ছোটদা? ঠাকুরপো? বউ হেসে হেসে থেমে থেমে বলল, তিনি তো সাহেব, রেল আপিসে মেজো সাহেব। বাঙালি নামে চলে না, নাম নিয়েছেন এসকে ব্যানার্জি। সুবর্ণর বুকটা হঠাৎ যেন হাহাকার করে ওঠে, কেন কে জানে। সুবর্ণ কি এবাড়ির ওই ছেলেটাকে হিংসে করছে, নাকি ওর সঙ্গে সুবর্ণর ব্যবধানের দূরত্ব মনে পড়ে বুকটা খা খা করে উঠল। একটু থেমে বলল, তা সাহেব আসেন কখন? ও মা, তিনি এখানে থাকেন নাকি? তার তো মোগলসরায়ে কাজ, আগে ছিল বক্সার। শেষ কথাটায় কান দেয় না সুবর্ণ। ওর মাথার মধ্যে ধাক্কা দিতে থাকে মোগলসরায়। মোগলসরাই, যেটা নাকি কাশীর নিতান্ত নিকট। তার মানে ছোটদা মার নিতান্ত নিকটজন হয়ে আছে এখন। নিশ্চয় ছোটদাকে মা ফেলতে পারবে না। এই মেয়েটার সঙ্গে আর কথা বলতে ইচ্ছে করল না, বলল, আমি ছাতে যাচ্ছি। ছাতে? বউ অবশ্যই অবাক হলো, বলল, ছাতে কেন? এমনি। তাহলে চলো, এই যে এদিকে সিঁড়ি। জানি। সুবর্ণ তীব্র স্বরে বলে উঠল, জানি। চলে গেল সিঁড়ি দিয়ে। সুধীরবালা অপ্রতিভ মুখে দাঁড়িয়ে থাকল, আর গেল না সঙ্গে। রাগও হলো। দিব্যি চলছিল, হঠাৎ আবার একই বিপদ। এ বিপদকে ঠিক সাময়িকও মনে হচ্ছে না যেন। কে জানে কি ঘাড়ে পড়তে চলেছে। মুখটা বেজার করে দাঁড়িয়ে থাকে সে বরের বাড়ি ফেরার অপেক্ষায়। সময় হয়ে এসেছে। গায়ে লম্বা কালো চাপকান, গলায় পাকানো চাদর, পরনে ধুতি, পায়ে জুতো মোজা। যথারীতি উকিল বাবুর সাজে বাড়ি ফিরল সাধন শেয়ারের ঘোড়ার গাড়ি করে। মোড়ের মাথায় নামে, গাড়ি অন্যদিকে ঘুরে চলে যায়। নিত্য অভ্যাস মতোই নেমে পড়েই বাড়ির দিকে তাকিয়ে নিল একবার, আর তাকিয়ে দেখার সঙ্গে সঙ্গে ভুরুটা কুঁচকে এলো তার। ছাতে দাঁড়িয়ে কে? আলসে থেকে অনেকটা উঁচুতে মুখ, ঘোমটা খোলা মাথা মনে হচ্ছে, এলো চুল। সুধীরবালা? সুধীরবালা কি অতটা লম্বা, অতটা ফর্সা? তাছাড়া সুধীরবালা এ সময় হাওয়া খেতে যাবে? কেউ বেড়াতে এসেছে তাহলে, কিন্তু কে? যাক, হাতে পাজি মঙ্গলবার দরকার কি। হন হন করে এসে বাড়ি ঢুকেই দেখল সামনে স্ত্রী বেজার মুখে বসে আছে। অবাক হলো সুবর্ণর দাদা সাধন। কেউ যদি বেড়াতে আসবে, সুধীরবালা কেন এখানে এমন প্যাঁচা মুখে? বলল, ছাতে কে? আলসে ধরে দাঁড়িয়ে রয়েছে মনে হলো, মাথার ঘোমটা খোলা, চুল খোলা। ঘোমটা খোলা, চুল খোলা? সুধীরবালার বুকটা কেঁপে ওঠে। এ কি কথা? পাগল নয় তো, নাকি হঠাৎ পাগল হয়ে গেছে? তাই হয়তো শ্বশুরবাড়ির লোক ফেলে দিয়ে পালিয়ে গেছে। কি হবে? সাধন আর একবার প্রশ্ন করল, বলো কি, কে এসেছে? সুধীরবালা নিঃশ্বাস ফেলে মৃদু গলায় বলে, কে এসেছে পরে শুনো। পরে শুনবো? তার মানে? পরে শুনোটা তো ছল। খবরটা স্বামীর কর্ণগোচর করবার জন্য তো মরছিল, তবে লজ্জা।
তাই যেন না বললে নয়, এইভাবে বলে সুধীরবালা, এসেছে তোমাদের বোন। বোন? বোন মানে কোন বোন? সাধন গলা থেকে চাদরটা নামিয়ে আলনায় রাখতে ভুলে গিয়ে হাতে করে ধরেই বলে, কোন বোন? সাধনের কণ্ঠস্বর থেকে বিস্ময় যেন ঝরে ঝরে পড়ে। সুধীরবালাও চালাক মেয়ে, রয়ে বসে পরিবেশন করে, বলে, বোন আর তোমাদের কটা আছে? একটাই তো বোন। সেই বোন? সেই বোন মানে সুবর্ণ? সাধনও বহুদিন অদেখা সেই বোনের আগমন সংবাদে আনন্দিত না হয়ে ভীতই হয়। শঙ্কিত গলায় বলে, হঠাৎ এভাবে আসার কারণ? কারণ? সুধীরবালা গলা খাটো করে বলে, কারণ কি করে জানবো? এসেই তো ঠট্টরিয়ে ছাদে উঠেছে। বাবা নেই? আছেন, মানে মেয়েকে দেখে তবে গেছেন। দেখে তবে গেছেন? কোথায় গেছেন? জানি না, বোধহয় পিসিমার বাড়ি। দেখা মাত্রই তো ছুটলেন। সাধন বিরক্ত হলো, বলল, বাবার তোকে বলোই। সাধন চিন্তিত হলো, বলল, এলো কার সঙ্গে? জানি না, চোখে দেখলাম না তাকে, দরজা থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। গন্ডগোল একটা বাঁধিয়েছেন আর কি। তা এসেই ছাদে উঠল যে? ভগবান জানেন, 7 বার বলছি হাত মুখ ধোও, তা নয় ছাদে যাব। অন্য কোথায়? ডেকে আনতে বলো। অন্য তো পিছু পিছু ছাদে উঠেছে, বললাম কি না পিসি হয়। ডাকো ডাকো, কি জানি মাথার দোষ হয়েছে কিনা। কে ডাকবে? অন্যকেই ডাকো। তুমি চেঁচাও, আমি আর সিঁড়ি ভাঙতে পারবো না। পিসি? পিসির সঙ্গে কি এত কথা? অপছন্দ ভাব দেখায় সাধন। কিন্তু সাধনের মেয়ে হঠাৎ ভারী পছন্দ করে ফেলল পিসিকে। আস্তে আস্তে গায়ে হাত দিয়ে বলেছে, তুমি পিসি? তারপর কেমন করে না জানি ভাব জমে উঠেছে। সুবর্ণকে সে প্রশ্নের পর প্রশ্ন করছে আর সুবর্ণ উত্তর দিচ্ছে। হয়তো এমনই একটা কিছু চাইছিল সুবর্ণ, বলতে চাইছিল নিজের কথাগুলো। এই শিশু চিত্তের কৌতূহলের সামনে সেই বক্তব্য সহজ হলো। অন্য বলছে, এই বাড়িতে যদি জন্মেছ তুমি, তো এখানে থাকো না কেন? এরা তাড়িয়ে দিয়েছে, শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছে। তবে আবার এলে কেন? আবার শ্বশুর বাড়িটাও তাড়িয়ে দিল। তোমায় কেবল সবাই তাড়িয়ে দেয়? তাই তো দিচ্ছে। কেন? তুমি তো খুব সুন্দর। তাতে কি? সুন্দরের ওপরেই তো পৃথিবীর রাগ। যা দেখিস বড় হয়ে। অন্য নিজের হাতটা পিসির হাতের ওপর রেখে বলে, আমি কালো। না না, তুমি ভালো। ঠাকুরদা বলে, তুই বিচ্ছিরি বোকা, তোর পিসি ছিল বুদ্ধির রাজা। কে বলে এ কথা? কে বলে? অন্য পিসির এই আকস্মিক উত্তেজনায় থতমত খেয়ে বলে, ঠাকুরদা তোমার বাবা। তোর ঠাকুরদা আমার বাবা হয়, জানিস এ কথা? ও মা! অন্য গিন্নির মতো বলে, তা জানবো না? ও বাড়ির ঠাকুমা বলে দেয়নি বুঝি? আচ্ছা, তোমার বর নেই? বর আছে বই কি। নিচের তলায় তখন পিতা পুত্রে গুপ্ত পরামর্শ চলছে। না, সৌদামিনী তৎক্ষণাৎ আসতে পারেননি। তার হঠাৎ বাঁধ জেগেছে, কোমর নিয়ে উঠতে দেরি। বলেছেন, তুই যা, আমি যাচ্ছি। সাধন অবশ্য পিসির জন্যে অপেক্ষা করছিল না, অপেক্ষা করছিল বাপের জন্যে। বলল, তুমি কিছু জিজ্ঞেস না করেই চলে গেলে ও বাড়ি? নবকুমার নিজেকে সমর্থন করেন, জিজ্ঞেস করবার আর কি আছে, বুঝতেই তো পারলাম ঘটিয়ে এসেছেন একটা কিছু।
ঝাড়ের বাঁশের গুণ যাবে কোথায়, হয়ে উঠেছেন একখানি অনুমান করছি। সুবর্ণ এ বাড়িতে দুর্লভ ছিল। সুবর্ণ যেন একটু বিষণ্ণতার আধারে ভরা একখণ্ড বড় মূল্যবান রত্ন ছিল। কিন্তু সহসা সুবর্ণর দাম কমে গেল। বিতাড়িত হয়ে আশ্রয় নিতে এসে সুবর্ণ সব মূল্য হারালো। সুবর্ণ বিপদের মূর্তি হলো। সুবর্ণকে ছাদ থেকে ডেকে পাঠিয়ে নবকুমার প্রশ্ন করলেন, হঠাৎ এরকম চলে এলি যে? সুবর্ণ মুখ তুলে বাপের দিকে একবার তাকিয়ে শান্ত স্বরে বলল, চলে তো আসিনি, ওরা তাড়িয়ে দিয়েছে। সাধন বিরক্ত কণ্ঠে বলে, তাড়িয়ে অমনি দিলেই হলো? সুবর্ণ স্থিরভাবে বলে, হলো তো দেখলাম, সহজেই হলো। বলল, ছেলেরা আমাদের বংশধর, ওরা আমাদের কাছে থাক, তুমি তোমার মেয়ে নিয়ে বাপের বাড়ি থাকোগে। আমি বললাম, সবাই থাক, মেয়েও তোমাদেরই। তারপর আর কি, গাড়ি ডাকলো, তোরঙ্গটা নিয়ে গাড়ির মাথায় তুলে দিল, গাড়িতে উঠল, দরজায় নামিয়ে দিয়ে গেল, আমি ঢুকে এলাম। নবকুমার ধৈর্য ধরে সবটা শোনার শেষে ক্ষোভ আর ক্রোধের সংমিশ্রণে গড়া একটা প্রশ্ন করেন, ব্যাস ঢুকে এলাম, বুঝতে পারলি না এটা ত্যাগ করা? বুঝতে পারবো না কেন, ওরা তো বলে কয়ে। তবে কেঁদে পড়ে বলতে পারলি না ছেলেদের ছেড়ে আমি থাকবো কি করে? সুবর্ণ ব্যঙ্গ আর ক্ষোভে ভরা একটা প্রশ্ন করে। ছেড়ে থাকতে পারবো না এ কথার কোনো মানে হয়? ওটা তো একটা হাসির কথা। নবকুমার মুহূর্তের জন্য মাথাটা হেঁট করেন, তারপর বলেন, তা ভবিষ্যৎটা তো ভাবতে হবে। ভেবে কি সত্যিই কেউ কিছু করতে পারে? বাবা শব্দটা মুখে এসেও আসে না, অনভ্যাসে মুখের মধ্যেই যেন আটকে যায়। কত মেয়ে তো হঠাৎ বিধবাও হয়। হরি হরি। নবকুমার ক্রুদ্ধ কণ্ঠে বলেন, যা মুখে এলো বললেই হলো। আশ্চর্য, কোথায় রইল মা, কোথায় রইল মেয়ে? প্রকৃতিটি হয়েছে দেখছি এক ছাঁচে ঢালা। মুখ দিয়ে বার করলি কি করে কথা? সত্যি কথা বলতে বাঁধবে কেন? এবার বোধ করি জোর করেই বাবা শব্দটা উচ্চারণ করলো সুবর্ণ। বলে, তুমি কি আমায় থাকতে দিতে হবে ভেবে ভয় পাচ্ছ বাবা? নবকুমার হঠাৎ বিচলিত হন। নবকুমারের চোখ দিয়ে এক ঝলক জল এসে পড়ে। সেই অবসরে সাধন বলে ওঠে, ভয় পাওয়ার কথা হচ্ছে না, তবে আশ্চর্য হচ্ছি বই কি, যারা এই এত বছরের মধ্যে কখনো পাঠালো না তারা হঠাৎ ইচ্ছে করে। এই সময় অন্য কথা বলে ওঠে বাবার হাঁটুর নিচ থেকে। পিসির শাশুড়ির টাকা কমে গিয়েছিল বলে শাশুড়িটা বলেছিল, বউরা কিছুদিন বাপের বাড়ি থাক, আমার বেশি খরচ হবে না। তা পিসি বলেছিল, কেন যাব না, তাই ওরা রেগে টেগে বলেছে, তবে চলে যাও, থাকতে হবে না আমাদের বাড়িতে। তার সে প্রস্তাবে রাজি হলে ক্ষতিটা কি ছিল? সাধন বলে, সেটা তো খারাপ কিছু ছিল না, কিছুদিন বেরিয়ে যেতে। নবকুমার বলে ওঠেন, সে তো ভালো হতো, আহ্লাদ করে চলে এলেই পারতে, ফাঁকতালে দুদিন থাকা হয়ে যেত। ফাঁকতালে পেয়ে যাওয়া কোনো জিনিসে আমার লোভ নেই বাবা। নবকুমার যেন একটু চমকে ওঠেন, কথাটা কেমন নতুন লাগে তার কাছে, কিংবা নতুনও নয়, শুধু ভুলে যাওয়া একটা সুরের মতো। সুবর্ণর মা সত্যবতীও যেন এই রকম সুরেই কথা বলতো না? কিন্তু এখন সময়টা সঙ্গীন, হারানো সুর নিয়ে মাথা ঘামাবার সময় নয়। যে মেয়ে তার কাছে প্রায় মৃত অথবা সম্পূর্ণ অপরিচিত, হঠাৎ সেই মেয়েকে, ঠিক আছে তুই চিরকাল আমার ঘর ভরে আমার বুক ভরে থাক, বলা শক্ত বই কি। কে জানে মেয়ের কি প্রকৃতি, কি রীতি, কেন তারা এমন করে বিদায় করে দিয়েছে, কিছুই তো জানা নেই।
তাছাড়া তিনি বাপ, মেয়ের হিতাহিত দেখতে হবে। মেয়ে যদি তেজ করে স্বামীর ঘর ত্যাগ করে। নবকুমার বিচলিত গলায় বললেন, আর সব বউরা কি বলেছিল? আর সব বউরা? সুবর্ণ বিদ্রূপের গলায় বলে, আর সব বউরা তো বাপের বাড়ি যেতে পেলেই নাচে, মান মর্যাদা বোধ থাকলে তো। যত মান মর্যাদা তোমার, কেমন হবেই তো। মানি মায়ের মানি মেয়ে, মা একটা সংসার ধ্বংস করে বসে আছেন, মেয়েও। নবকুমার হঠাৎ চুপ করে যান, হঠাৎ পিছন ফেরেন, হয়তো চোখ দুটো আড়াল করতেই। সাধন এইসব ভাব প্রবণতা পছন্দ করে না। সাধন বলে ওঠে, ওসব কথা থাক বাবা, কথা হচ্ছে এ ব্যাপারে একটা বিহিত দরকার কিনা। কিনা মানে? নবকুমার উদ্দীপ্ত গলায় বলেন, করতেই হবে। তারা বলল ত্যাগ করলাম, অমনি ত্যাগ হয়ে গেল? এ একটা কথা নাকি? তাদের কাছে গিয়ে নাকখত দিয়ে মাপ চাইতে হবে। নাকখত দিয়ে মাপ চাইতে হবে? একটা ধাতু পাত্র যেন কথা কয়ে ওঠে। এ কি স্বর, এ কি ভয়ানক! এ স্বর যে বড্ড পরিচিত নবকুমারের। আশ্চর্য, মায়ের মতনই হয়ে বসে আছে মেয়েটা। কেন ভাইদের মতো হতে পারত না? কিন্তু এর ভার বইবার শক্তি নেই নবকুমারের। তাই নবকুমার তরল হবার চেষ্টা করেন। তা হবেই তো, শ্বশুরবাড়ি বলে কথা। মায়ের মতো খুব নাটক নোভেল পড়বার অভ্যেস হয়েছে বুঝি, তাই এত মান মর্যাদার জ্ঞান। ওসব বুদ্ধিতে প্রশ্রয় দিতে নেই। 2-4 দিন যাক, আমি নিজে সঙ্গে করে নিয়ে শাশুড়ি মাগিকে তোয়াজ করে আসব। আমি তো আর কখনো ওখানে যাব না বাবা। শান্ত স্বর সুবর্ণর। মেয়ের কণ্ঠস্বরে উদ্বেগ অনুভব করেন নবকুমার। যা হোক করে বুঝিয়ে বাগে আনা যাবে বলে মনে হয় না। দেখা যাক ভুলিয়ে ভালিয়ে আনা যায় কিনা। বলেন, শোনো খ্যাপা মেয়ের কথা, একেবারে কাটান ছাড়ান করলে চলে? যাব বুঝিয়ে সুজিয়ে পাঁজি দেখিয়ে বরং আনবো একবার 2 মাসের জন্যে। এ একটা ভালো হলো, সাপে বর হলো। আসা যাওয়াটা ছিল না, আসা যাওয়ার পথ খুলল। সুবর্ণ ছাদ থেকে নেমে এসে বসেছিল সিঁড়ির ধাপে। হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে, তুমিও তাহলে আমায় তাড়িয়ে দিচ্ছ বাবা? তাড়িয়ে? ছি ছি, এ কি কথা? নবকুমার বলেন, সাধন শুনছিস তো বোনের কথা? শুনছি বই কি, সাধন বলে। তবে মনে হচ্ছে মায়া মমতার প্রশ্ন এখন নয়। মেয়েদের যেটা আসল আশ্রয়। আসল আশ্রয়? সুবর্ণ হেসে উঠে বলে, আসল আশ্রয়ের দাম তো ধরা পড়ে গেল দাদা, 1 নিমেষের এদিক ওদিক। বলে দিলেও বিদেয়ী হও, তবু সেই আশ্রয়কেই আসল আশ্রয় বলে আঁকড়ে থাকতে হবে। সাধনের বউ সুধীরবালা এইসব কথাবার্তার মধ্যেই তাড়াতাড়ি জলখাবারের আয়োজন করে ফেলেছিল। গৃহপ্রত্যাগত স্বামীর জন্যেও বটে, আগন্তুক ননদের জন্যেও বটে। 2খানি ধবধবে কাঁসার রেকাবি করে ধরে এনে দেয় সে 2টো মানুষের সামনে। আগে আসন আনে জলের গ্লাস। শ্বশুর এ সময় খান না, অতএব তার জন্যে প্রয়োজন নেই। সুবর্ণ সেই রেকাবির দিকে তাকায়। বড় বড় 2টি রসগোল্লা, 2খানা করে অমৃতি আর 2খানা করে নিমকি। সহসা হেসে ওঠে সুবর্ণ। জোরে জোরে হেসে বলে, কি বউ, বিদায়ের ইশারা নাকি? বা, তুমি তো বেশ বুদ্ধিমতী। নবকুমার বউয়ের মুখের দিকে তাকান। গৃহিণীহীন গৃহের গৃহিণী, ভয় একটু করতেই হয়। তাই তাড়াতাড়ি বলেন, ও কি কথা সুবর্ণ, কতদিন পরে এসেছিস তুই, একটু মিষ্টিমুখ করবি না? সুবর্ণ তিক্ত হাসি হেসে বলেন, করলাম তো অনেক, রসগোল্লাটা আর সইবে না বাবা। তার চেয়ে তুমি বরং একটা গাড়ি ডাকো। গাড়ি ডাকো? নবকুমার ব্যস্ত গলায় বলেন, এক্ষুনি গাড়ি ডাকবো মানে? আজই আমি ছাড়ছি কি না, এক্ষুনি সদু দিয়ে এসে যাবেন। তোর সেই পিসি রে, মনে আছে তো, নাকি ভুলে গেছিস?
বেতো মানুষ মালিশ করাচ্ছে, বলল যাচ্ছি এক্ষুনি। আজ আর নয়, বললাম তো 2 দিন থেকে যা। তারপর সঙ্গে করে নিয়ে গিয়ে 7 হাত নাক্ষত দিয়ে 2 মাস নিয়ে আসবার জন্য অনুমতি চেয়ে আনব। কিন্তু সুবর্ণ কি হঠাৎ কালা হয়ে গেল? সুবর্ণ শুনতে পেল না এসব কথা, তাই সেই আগের মতো ধাতব কণ্ঠে উচ্চারণ করে উঠল, দাদা, একটা গাড়ি ডাকো। সাধন এবার বোধ করি ঈষৎ সংকুচিত হয়, বলে, আজই এই দণ্ডে যাবার কি দরকার, বরং আজ একবার আমি ওদের ওখানে গিয়ে। সাধনের কথা শেষ হয় না, একপাশে দাঁড়িয়ে থাকা অন্ন বলে ওঠে, কেন খালি খালি বলছো বাবা? পিসি মরে গেলেও তার শ্বশুর বাড়ি যাবে না। বটে বটে। রাগে আগুন সাধন মেয়ের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলে, যাবে না বলেছে তোমার কান ধরে? পাঁজি ডেপো মেয়ে, হচ্ছেন তৈরি আর একখানি। আহা, থাক থাক, কচি মেয়েটাকে কেন শুধু শুধু? নবকুমার বলেন, কুটকাচালে কথা রাখদি কি? নে খা, দাদার সঙ্গে বসে খেয়ে নে। সেই তো ননির দোকানের রসগোল্লা, ছেলেবেলায় যার জন্যে জিভে জল পড়তো তোর। ননি বুড়ো এখনো। ননির নামে নরম হতে পারত সুবর্ণ, ছেলেবেলার উল্লেখে কোমল। কিন্তু কি সে থেকে যে কি হয়, হঠাৎ সুবর্ণলতা একটা অদ্ভুত কাণ্ড করে বসে। আচমকা বসে পড়ে নিজের কপালটায় ঠাঁই ঠাঁই করে দেওয়ালে ঠুকতে ঠুকতে বলে, কেন কেন তোমরা সবাই মিলে আমাকে অপমান করবে? কেন কেন? ভিতরের অব্যক্ত যন্ত্রণাকে প্রকাশ করবার আর কোনো ভাষা খুঁজে পায় না বলেই সুবর্ণলতা ওর এই এতদিনকার বিবাহিত জীবনের পুঞ্জীভূত সমস্ত প্রশ্নকে এই একটি মাত্র শব্দের দ্বারা ব্যক্ত করতে চায়। হয়তোবা শুধু তাও নয়, সমস্ত অবরুদ্ধ নারী সমাজের নিরুদ্ধ প্রশ্নকে মুক্তি দেবার দুর্দমনীয় বাসনা এটা, যা সত্যকার কোনো পথ না পেয়ে এমন উন্মত্ত চেষ্টায় মাথা কুটে মরে। হয়তো 20 শতাব্দীর শেষার্ধেও সভ্যতা তার প্রগতির চোখ ঝলসানো আলোর সামনে সাজিয়ে রাখা রংচঙে পুতুল মেয়েদের পিছনের অন্ধকারে আজও কোটি কোটি মেয়ে এমনিভাবে মাথা কুটে কুটে প্রশ্ন করছে, কেন কেন? সুবর্ণলতার যুগ কি শেষ হয়ে গেছে? কোনো যুগই কি কোনো দিন নিশ্চিহ্ন হয়ে শেষ হয়ে যায়? হয়তো যায় না। হয়তো বৃদ্ধা পৃথিবীর শীর্ণ পাঁজরের খাজে খাজে কোথাও কোনোখানে আটকে থাকে ফুরিয়ে যাওয়া যুগের অবশিষ্টাংশ। এখানে ওখানে উকি দিলে তার সন্ধান মেলে, যেখানে মাথা কোটার প্রতিকার নেই, যেখানে লক্ষ লক্ষ কেন ছুটোছুটি করে মরছে। তবে দৃশ্যমান মাথা কোটার প্রতিকার হয়। ও কি বলে ধরে ফেলেন নবকুমার। সাধন জল কপালে ছিটোয়, সুধীরবালা ঘোমটা দিয়ে বাতাস করে। আর ঠিক এই সময় সৌদামিনী এসে দাঁড়ান ভাঙা কোমর নিয়ে।